প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সায়দা মুন। কণ্ঠে আপনাদের অপ্রিয় পাঠিকা বাস্তভা। পর্ব ৩১। তো তুমি। কথাটা শেষ হওয়ার আগেই আচমকা একটা ধাক্কায় সামনে ছিটকে পড়ল মেহরিন। সবাই কিছু বুঝে ওঠার আগেই দুম করে মেঝেতে পড়ে গেল সে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা তিনজন মানুষ প্রায় ঝড়ের বেগে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। মুহূর্তে ঘরের পরিবেশটা বদলে গেল। উপস্থিত সকলে একসঙ্গে উঠে দাঁড়ালো। তালহা ছুটে গিয়ে মেহরিনের পাশে হাঁটু গেড়ে বসল। তার কাঁপতে থাকা হাতটা ধরে সাবধানে তাকে উঠিয়ে দাঁড় করালো। কিন্তু মেহরিনকে সামনে তাকাতে থাকতে দেখে চোখের মনিশ রক্তবর্ণ হয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল। পরের মুহূর্তে তার বজ্রকণ্ঠে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল। আপনার সাহস কি করে হলো আমার বাড়িতে এসে আমার ওয়াইফকে ধাক্কা মারার? তালহার গর্জনে উপস্থিত সবাই চমকে উঠল। দরজা দিয়ে ঢোকা দুই পুরুষ আর এক মহিলা পর্যন্ত স্পষ্ট কেঁপে উঠল। এদিকে তিতলি বেগম প্রায় ছুটে এলেন মেহরিনের কাছে। লাগেনি তো মা, দেখি কোথায় লেগেছে। উদ্বেগ হতে তিনি মেহরিনের হাত পা কাঁধ সবকিছু দেখতে লাগলেন। মেহরিন বরাবর মাথা নেড়ে না বোঝালেও তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। চোখে মুখে এমন আতঙ্ক যেন বহুদিনের কারো দুঃস্বপ্ন হঠাৎ বাস্তব হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। তিতলি বেগমের এত আদর যত্ন দেখে হঠাৎ তাচ্ছিলের হাসি দিলেন আগন্তুক মহিলাটি। এত শরীরের কন্ডারের চামড়া, একে কাটলেও ব্যথা লাগবে না। এইটা এক নম্বরের পিছলা মহিলা, বেহায়া একটা। কথা শেষ করতে পারলেন না। তিতলি বেগম ধীরে ধীরে তার দিকে ফিরলেন। চোখ দুটো এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে মহিলার গলার স্বর নিজেই থেকেই নেমে গেল। কয়েক মুহূর্ত স্থির থেকে তাকিয়ে থেকে তিনি সামনে এগিয়ে এলেন। কথা শুনে মনে হচ্ছে মেহেরিনের খুব কাছের কেউ আপনি। কি হন? মহিলাটার প্রশ্ন শুনেই মহিলার ভঙ্গি বদলে গেল। মুখ ফুলিয়ে গলা উঁচিয়ে বলল, আমি মেহরিনের চাচি। বাপমা মারা যাওয়ার পর এই অপয়ায়ে আমারই মানুষ করছি। এইটা আমার স্বামী মেহরিনের চাচা নিজাম শাহ। ভাইয়ের ফালাইয়া যাওয়া ময়লারই নিজের সন্তানের মতো আদর কইরা বড় করছে, লেখাপড়া করাইছে। আর সেই মাইয়াই আমাকে মুখে চুলকানি মাইখা পালাইছে। কথাগুলো বলার সময় তার চোখে মুখে যেন করুণার চেয়ে অহংকারে বেশি ফুটে উঠেছিল। তুমুল রাগ নিয়ে তাকালে মেহরিনের দিকে, যেন এক্ষুনি ছুটে গিয়ে ধরবে তাকে। তার কথায় সকলেই ধারণা পেয়ে গেল এরা কারা। তারা কোনো মানুষগুলো সেগুলো বুঝে গেল। সালমা বেগম চুপ থাকতে পারলেন না। ক্ষোভ দেখে রেগে ঠোঁট বাঁকিয়ে বলে ফেললেন, মাত্রই তো দেখলাম আদর যত্নের নমুনা। কত ভালোবাসতেন সেটা বুঝতে বাকি নেই। মহিলার মুখে সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। আমতা আমতা করে নিচে সাফাই গাইতে যাবে তার আগেই হঠাৎ উচ্চ স্বরে ডাকে উঠল তালহা, দারোয়ান চাচা, দারোয়ান চাচা। ডাক শুনে কয়েক সেকেন্ডের মধ্যেই আহন্ত দন্ত পায়ে ছুটলেন দারোয়ান। এমন রণমূর্তি দেখে সে থমথমে গলা জিজ্ঞেস করল, জি বাবা, এসব মানুষ ভেতরে ঢুকলো কিভাবে? দারোয়ান হতভম্ব হয়ে অপরিচিতদের দিকে তাকালো। পরপর তাড়াহুড়ো করে বলল, বাবা ওরা বলছিল মেহরিন মায়ের আত্মীয়, তাই ভাবলাম তার পরিবারে কেউ হইবে। তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে সে বলে উঠল, এরা মেহরিনের কেউ না। মেহরিনের একমাত্র পরিবার এই শিকদার পরিবার। এছাড়া মেহরিনের আর কোনো পরিচয় নেইও, আর পরিবারও নেই। কথাটা ভালো মতো মাথায় রাখবেন। আর তালহার কণ্ঠ বরফ শীতল। ফিরল মেহরিনের চাচা চাচির দিকে, তাদের উদ্দেশ্য করে বলল, মুখগুলো ভালো করে দেখে রাখুন। দ্বিতীয়বার এই বাড়ির আশেপাশে দেখলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। আর এখন এদের বাড়ি থেকে বের করবেন, এটা আমার আদেশ। আদেশ শুনতেই দারোয়ান ঝটপট করে এগোতেই দাঁড়িয়ে থাকা যুবকটি হেসে উঠল হঠাৎ। হাসিটা ছিল বিষাক্ত। বাড়ি থেকে বের করবেন, সমস্যা নেই, আমি আবার আসব পরের বারে, তবে পুলিশ নিয়ে আসব। তারপর কালকের নিউজের হেডলাইন হবে, অল্প বয়সী মেয়েকে ভাগিয়ে এনে বাল্যবিবাহ করায় গ্রেপ্তার দ্য গ্রেট তালহা শিকদার। ঘরজুড়ে হঠাৎ নীরবতা নেমে এলো। সকলে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ছেলেটার দিকে। তা দেখে সে আরও বিকৃত হাসল। সকলের দিকে চেয়ে বলল, আপনারা কি চান আপনাদের বিখ্যাত ভদ্র জেন্টলম্যান ছেলেটার চরিত্রে এমন দাগ লাগুক? এতে কিন্তু ক্যারিয়ারেরও এফেক্ট পড়বে। তালহা মেহরিনকে ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেল। ছেলেটার কেউ না, জাবেদ। একদম সামনে গিয়ে দাঁড়ালো তার। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে ঠান্ডা চোখে তাকে পর্যবেক্ষণ করতে করতে বলল, ইউ জাবেদ, যাকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছিলাম, তাও আবার শখানেক স্টাফদের সামনে। আই এম রাইট? জাবেদের মুখ বিকৃত হয়ে উঠল। অপমানে ভেসে উঠল চোখ। দাঁত খিচিয়ে চেয়ে রইল সে। তালহা আবারও কটাক্ষ করে বলল, তোর মতো চুনোপুটি আমাকে ভয় দেখাচ্ছে? ঠোঁটে করে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল তার। হাউ ফানি! আরও এক পা এগিয়ে গেল সে। মার খেয়ে অপমানিত হয়ে পেট ভরেনি, আবার খেতে এসেছিস? জাবেদের শক্ত মুখে চেয়ে আছে, তবে তালহার কথায় নিজের মেজাজ বিকরাল না।
সে তো এসেছিল নিজের অপমানের বদলা নিতে, তাই হাতে না মেরে ভাতে মারতে চায় সে। নিজেকে শান্ত রেখে সে মেহেরিনের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে বিচ্ছিরি একটা হাসি দিয়ে বলল, কার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্যার? এই মেয়ের জন্য, যার চরিত্র ঠিক নেই, যে কিনা ঘুমায় এক ছেলের সাথে, পালায় আরেক ছেলের সাথে। বাক্যটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন তালহার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগ চরমে, ঝাটকা মেরে জাবেদের গলা চেপে ধরল সে। প্রচণ্ড রাগে চোখে যেন আগুন টকবক করছে। কলার এমনভাবে চেপে ধরেছে যে ছেলেটার দম বন্ধ হয়ে আসার উপক্রম। জানোয়ারের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার বউকে নিয়ে আজে বাজে কথা বলার? পুরো ঘরে হইচই শুরু হয়ে গিয়েছে। সালমা বেগম, বিল্লাল সাহেব, মেহেদি সবাই মিলে তালহাকে সরানোর চেষ্টা করেছে। ওইদিকে নিজাম শাহ আর মহিলাটি মরিয়া হয়ে জাবেদকে ছাড়ানোর চেষ্টা করেছে। কয়েক মুহূর্তের জন্য যেন ড্রয়িং রুমে যুদ্ধক্ষেত্রে পরিণত হইল। জাবেদের অবস্থা নাজেহাল, নিজেকে ছাড়ানো না পেরে হাত পা ছোড়াছুড়ি করছে। আর সেই বিশৃঙ্খলতার মাঝখানে মেহেরিন দাঁড়িয়েছে এক কোণে, গুটিসুটি মেরে কাঁপতে থাকা দুই হাত বুকের কাছে চেপে ধরে। চোখে পেয়ে অবিরাম জল গড়িয়ে পড়েছে। তার মনে হচ্ছে এই অন্ধকার অতীত যেন ফেলে নতুন জীবন শুরু করতে চেয়েছিল, তা আবার তাকে গিলে খেতে ফিরে এসেছে। তার সুখ, তার এত সুন্দর একটা পরিবার সব গিলে খেতে এসেছে তারা। তবে কি সব পেয়ে আবারও হারাতে যাচ্ছে সে? কয়েক কদম পিছিয়ে যেতেই হঠাৎ কাঁধে কারো হাতের সাহারা পেতে চোখ তুলে তাকালো, দেখল ঋতুকে। তাকে চোখের ইশারাতেই শক্ত করতে চাইছে মেয়েটা। আরও শক্ত করে তাকে জড়িয়ে রাখলো, যেন চাচ্ছে না মেয়েটাকে এই মুহূর্তে একাকিত্ব অনুভব করতে দিতে। বলতে চাচ্ছে, আমরা আসছি। পাশ থেকে ফায়জাও এক হাতে মেহেরিনের মাথায় হাত বুলিয়ে দিল, ফিসফিসিয়ে বলল, ভয় পেও না মেহেরিন, আমরা আছি তোমার পাশে, সব ঠিক হয়ে যাবে। বাকিরা মিলে তালহাকে ছাড়িয়ে আনতে বিল্লাল সাহেব গভীর কণ্ঠে আদেশ দিলেন, তালহা শান্ত হও, এখন মাথা গরম করার সময় না। সবাই থেমে গেল। তালহা কিছুটা শান্ত হলো, তবে তার মন শান্ত হয়নি। বিল্লাল সাহেব নিজাম সাহেব সামনে দাঁড়ালেন, তারপর যথাযথ ভদ্রতা বজায় রেখে বললেন, যেহেতু আপনারা এত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে আছে, চলুন বসে কথা বলা যাক। তাদের সোফায় বসতে বলা হলো, কিন্তু ঘরের পরিবেশে অতিথিয়তার লেশমাত্র নেই। যে বাড়িতে কোনো ফকির এলেও তাকে শরবত না খেয়ে ফেরানো হয় না, সেই বাড়ির 3 গিন্নির একজনও আজ উঠলেন না। প্রচণ্ড ঘৃণা মনে নিয়ে বসে রইলেন, কারণ এরা মানুষই সেই যাদের নাম শুনলে মেহেরিনের মুখে আতঙ্ক নেমে আসে। তিতলি বেগম মেহেরিনকে নিজের একদম পাশে বসিয়ে রাখলেন, এক হাত শক্ত করে তার কাজ জড়িয়ে। অন্য পাশে গিয়ে বসলেন তানিয়া বেগম। পেছনে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ঋতু, ফাইজা, তাহিয়া আর মেহেদি। পাশের সিঙ্গেল সোফায় বসে আছে তালহা। তার দৃষ্টি একবারও সরছে না মেহেরিনের দিক থেকে, যেন পৃথিবীর কেউ তাকে ছুতে চাইলে প্রথমবার তালহার ওপর দিয়েই যেতে হবে। এই দৃশ্য থেকে মেহেরিনের চাচি স্পষ্ট অস্বস্তিতে পড়ে গেল। কি বলবে না বলবে সে ঠিক বুঝে উঠতে পারল না। সে ভেবেছিল মেয়েটাকে হয়তো কাজের লোকের মতো ব্যবহার করা হয়। বড়লোক বাড়ির তার মতো মেয়েকে আর কীভাবেই বা রাখবে, কিন্তু এখানে এসে যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। এরা তাকে আগলে রেখেছে পরিবারের সবচেয়ে মূল্যবান সদস্যের মতো। চিন্তার বাহিরে রাগ আরও গাঢ় হলো মেহেরিনের ওপরে। তার এই সুখ সে টিকতে দেবে না, মনে মনে ফুন্তি আঁটতে লাগলো সে। বিল্লাল সাহেব দুহাতের আঙুল জোড়া লাগিয়ে কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর ধীর স্থির অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে প্রশ্ন করলেন, এবার বলুন। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। তার চোখ দুটি একে একে 3 জনের ওপরে ঘুরে গেল। আপনারা আসলে কি চান, কি উদ্দেশ্যে এসেছেন এখানে? প্রশ্নটা ছুড়ে দিতেই জাবেদ একটা খাম বের করলো, সকলের মাঝে রেখে বলল, এখানে আপনাদের সব প্রশ্নের উত্তর আছে। মুহূর্তেই পুরো ড্রয়িং রুমের বাতাস যেন ভারী হয়ে উঠল। জাবেদ ধীরে ধীরে হাতে থাকা খামটা টেবিলের ওপরে রাখল। তার ঠোঁটের কোণে তখনও একটা আত্মতৃপ্তির হাসি। ঘরে উপস্থিত সবাই নিঃশব্দে তাকিয়ে আছে খামটার দিকে, যেন ওটার ভিতরে লুকিয়ে আছে কোনো বিস্ফোরণ। জাবেদ ধীরে সুস্থে খামটা খুলল, তারপর একগোছা ছবি বের করে টি টেবিলের ওপরে ছড়িয়ে দিল। আর সঙ্গে সঙ্গে সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল মেহেরিনের। নীরবতা নেমে এলো ড্রয়িং রুমে, ভয়ঙ্কর এক নীরবতা। সামনে রাখা ছবিগুলোতে দেখা যাচ্ছে মেহেরিন আর জাবেদকে। একটায় মেহেরিন জাবেদকে জড়িয়ে ধরে আছে, আরেকটাই দুজনের হাসি মুখের সেলফি। কোথাও জাবেদের হাত মেহেরিনের কোমরে, কোথাও দুজন পাশাপাশি বসে। প্রথম দেখা যে কোনো মানুষের কাছে মনে হবে তারা বেশ ঘনিষ্ঠ, তাদের মধ্যে গভীর সম্পর্ক আছে। তানিয়া বেগম বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইলেন। সালমা বেগমের কপাল কুঁচকে গেল। ঋতু, ফায়জা, তাহিয়া একে অপরের মুখ চাওয়াচাই করল। বিল্লাল সাহেব ও আফতাব সাহেব চোয়াল শক্ত করে বসে আছেন। আর মেহেরিন ছবিগুলো দেখার সঙ্গে সঙ্গে যেন তার দুনিয়া ঘুরতে লাগলো।
অসহায় চোখে তাকিয়ে রইল টেবিলের দিকে। আস্তে আস্তে জামাটা শক্ত করে খামচে ধরল, মাথাটা নুইয়ে পড়ল। থুতনি গলায় ঠেকাতেই চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ার জন্য ছটফট করছে। ভীষণ অসহায় বোধ করতে লাগলো। মনে হচ্ছে কেউ যেন তাকে আবার সেই পুরনো অন্ধকার গহ্বরে ঠেলে দিতে চাইছে। কিন্তু আশ্চর্যের বিষয়, উপস্থিত সকলের মাঝে শান্ত মানুষটা হলো তালহা। ছবিগুলোর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে চোখ তুলে জাবেদের দিকে তাকালো। জাবেদ তখন বিজয়ের হাসি হাসছে, যেন সে যুদ্ধে জিতে গিয়েছে। কিন্তু তালহার মুখে রাগ নেই, না আছে কোনো বিরক্তি, আশ্চর্যও নেই। বরং তাকে আরও বেশি শান্ত দেখাচ্ছে, যেন এগুলো কিছুই না। সে ধীরে ধীরে সোফায় হেলাম দিয়ে বসল, এক পা আরেক পায়ের ওপর তুলে নিল, যেন নাটকের দর্শক হয়ে বসেছে। এই দৃশ্যটা জাবেদের আত্মবিশ্বাসে প্রথম চির ধরালো। নড়ে চড়ে একে অপরের দিকে চাইল তারা। এর মধ্যে বিল্লাল সাহেব গর্জে উঠলেন, এসব কি? এইবার যেন সুযোগ পেল তারা নিজেদের চাল চালার। দ্রুত জাবেদ কিছু বলার আগেই মেহরিনের চাচি মুখ খুলল, জাবেদ আমার ভাইয়ের ছেলে। এই নষ্ট মাইয়া আমার ছেলেরে ফুসাইয়া ফাসলাইয়া নষ্টামি করছে। পরে যখন গ্রামের মানুষ ধরছে, তখন আমরা ভালোর জন্য জাবেদের সাথে বিয়া দিতে গেছি। আর এই মিয়া বিয়ার রাতে পালাইয়া চেষ্টা করছে গ্রামের আরেক ছেলের লগে। কিন্তু ওই ছেলে এই মেয়ের কথাই শেষ পর্যন্ত রাজি হয় নাই। তানিয়া বেগম ভ্রু কুচকে গেল। কথার মাঝে কথা থামিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু মেহরিন তো বয়স্ক লোকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, আর সে কারোর সাথে পালিয়ে নয়, বরং এমন অসম বয়সে বিয়ে থেকে বাঁচতে সে পালিয়েছিল। সঙ্গে সঙ্গে চাচি মাথায় হাত দিয়ে উঠল, দেখছেন দেখছেন, আপনাকে ব্রেইন ওয়াশ কইরা গেছে। এই মেয়ে যেই মিথ্যাবাদী আপনারা ফাঁসাইতে ওই দিন মিথ্যা কইছে। আমার কোনো বুড়া লোকের সাথে বিয়া দিব, গ্রামে নিয়ে গিয়া খোঁজ নেন এই মেয়ের চরিত্র কেমন সবাই জানে। গ্রামের এমন কোনো পোলা নাই যার লগে। তাহলে এই কারণে সেদিন অফিসে তুমি জাবেদকে দেখে এত ভয় পেয়েছিলে? হঠাৎ তালহার কথায় থেমে গেল তিনি। সবার দৃষ্টি একসঙ্গে ঘুরে গেল মেহরিনের দিকে। মেহরিনও চমকে উঠল, মাথা তুলে তাড়াতাড়ি তাকালো তার দিকে। বিস্ময়ে তার চোখ পড়া হয়ে গেল। সে তো সেই দিন জাবেদের কথা বলেনি, তাহলে তালহা জানল কিভাবে? তার অবাক মুখটা দেখে তালহা মৃদু হেসে মাথা কাত করল। তুমি সত্যিই অনেক সহজ সোজা একটা মেয়ে, ভাবছো আমি জানলাম কি করে? তালহার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আমাদের অফিসের প্রতিটা করিডোরে প্রতিটি কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা আছে মিসেস শিকদার। তারপর উঁচু গলায় যোগ করল, এত বেখেয়ালি হলে চলে? অফিসে মাঝে মধ্যে একটু আধটু যাবেন, সব খোঁজ খবর নেবেন ম্যাম। কদিন পর যখন অফিসের শেয়ার আপনার নামে হবে, তখন কিন্তু দায়িত্ব আরও বেড়ে যাবে। কথাটা যেন স্বাভাবিকভাবে বলল সে, যেন বিষয়টা বিশেষ কিছুই নয়। কিন্তু কথাটা শুনে ঘরে উপস্থিত কয়েকজন মুখের রঙই বদলে গেল। মেহরিন নির্বাক হয়ে শুধু তালহার দিকে তাকিয়ে আছে। তালহার প্রথম কথাটা তার মাথায় পুরোপুরি ঢোকেনি। সেখানে শেষের কথাটা যেন কানেই আসেনি। ওদিকে জাবেদের চোখ প্রায় কোর্টের থেকে বেরিয়ে আসার উপক্রম। অফিসের শেয়ার মেহরিনের নামে? সে কি ঠিক শুনছে? কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পর সে প্রায় চিৎকার করেই বলে উঠল, কি বললেন? ঘরের সবাই তার দিকে তাকালো। তার এমন আচরণ দেখে সকলের চোখে মুখে বিরক্তি ফুটল। জাবেদ এবার আর নিজেকে সামলাতে পারল না। তারা হুড়ো করে জিজ্ঞেস করল, অফিসের শেয়ার মেহরিনের নামে দিবেন? তালহান্নির লিপ্ত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, হ্যাঁ। শুধু একটা শব্দ, কিন্তু সেই এক শব্দ যেন বোমার মতো বিস্ফোরিত হলো। জাবেদ ধপ করে উঠে দাঁড়ালো। তারপর কয়েক কদম এগিয়ে এলো তালহার দিকে, মুখে অবিশ্বাস, চোখে ঈর্ষা আর ক্ষোভ। সে যেন মানতেই পারছে না কথাটা। তার কণ্ঠ কাঁপছে। আপনার এত বড় অফিসের শেয়ার আপনি মেহরিনের নামে করে দেবেন? এই মেয়ের নামে কেন? এইবার নিজাম শাহ আর তার স্ত্রীও বসে থাকতে পারলেন না। তারা দ্রুত উঠে দাঁড়ালেন। এবার তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ইষ্টাই বেশি ফুটে উঠল। এতক্ষণের লুকোনো রূপ সামনে এলো বলে প্রায় চেঁচিয়ে তারা বলল, এত জায়গা জমি এত সম্পত্তি সব এই অপয়ার নামে? এর কি যোগ্যতা আছে এসবের? ভুল করছো বাবা। মেহরিন মাথা নিচু করে ফেলল। হতাশার তপ্ত একটা শ্বাস বেরিয়ে গেল বুক চিরে। এই মানুষগুলো কখনো তাকে মানুষ হিসেবে দেখেইনি। তাদের কাছে সে সবসময় ছিল বোঝা, অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত এবং সবচেয়ে ফেলনা জিনিস। তাদের থেকে এসব কথা আর তেমন কি। কিন্তু তালহা একবার তার দিকে নরম চোখে চাইল। সে সোফায় হেলান দিয়ে বসে আছে, মুখে সেই একই শান্ত ভাব। এই লোকটা তাকে এত বিশ্বাস করে, এত মর্যাদা দিচ্ছে, বিশ্বাসই যেন হচ্ছে না মেহরিনের। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, যা ঘুম ভাঙলেই শেষ। তালহার কণ্ঠস্বরে পরিবর্তন ঘটল কিছুটা, কঠিন হয়ে এলো মুখটা। শব্দটা যেন আস্তে করে পুনরাবৃত্ত করল সে, যোগ্যতা।
মজার কথা বললেন তো? একটু থেমে মেহরিনের দিকে ইশারা করল। তার কণ্ঠে এবার দৃঢ় ও স্পষ্ট করে বলল, এই মেয়েটা আমার স্ত্রী, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এটাই তার যোগ্যতা। তাছাড়া আমার সম্পত্তি কার নামে থাকবে সেটা ঠিক করার জন্য আমি আছি। নো নিড ইউর ফালতু আদেশ। তাদের মুখ শক্ত হয়ে গেল। রাগে চেয়ে আছেন মেহরিনের দিকে। তালহা এবার ঠান্ডা স্বরে শেষে কথাটা বলল, সম্পত্তিটা আমার, আর এই মেয়েটাও আমার, তাই ডিসিশনও আমারই। তারা নিঃশব্দে হয়ে গেল। তাহিয়া আর ভাইয়ের কথায় বাহবা দিয়ে উঠল। তবে এতে মেহরিনের চাচি অসন্তোষ প্রকাশ করলেন তাৎক্ষণিক। বুঝে শুনে সিদ্ধান্ত নাও এই মেয়ে। এবার তালহা তাকে থামিয়ে দিল। তার কথার তোয়াক্কা না করে দু আঙ্গুলে কপালে স্লাইড করতে করতে বলতে লাগলো, আসলে আমার বাসা সবসময় বলতেন সবচেয়ে ভরসা হলো নিজের মানুষ। আমি আমার আমি আর আমার বোন পৃথিবীতে আসার আগ পর্যন্ত আমার বাবার সমস্ত সম্পত্তির একমাত্র মালিকিন ছিলেন আমার মা। তিনি নিজে সব কিছু নিঃসংকোচে আমার মায়ের নামে লিখে দিয়েছিলেন। তাই আমিও ভাবলাম বাবার পরম্পরাটা বজায় রাখি। আমার জীবনের সবচেয়ে আপন মানুষ যদি আমার স্ত্রী হয়, তাহলে আমার সম্পত্তির মালিকানাও সেই হবে। এতে এত অবাক হওয়ার কি আছে? আমার কাছে তো ব্যাপারটা একদমই স্বাভাবিক। ঠিক বললাম না আম্মু? তিতলি বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। চোখে মুখে স্পষ্ট গর্বের ছাপ। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল প্রশান্ত একটা হাসি। মুহূর্তের জন্য যেন বহু বছর আগের স্মৃতিগুলো ভেসে উঠল তার চোখের সীমানায়। ঠিক এমনভাবে কথা বলতেন তার স্বামী। একই রকম ভঙ্গির নির্ভার, একই রকম দৃঢ় বিশ্বাস, একই রকম অপকটে ভালোবাসা। আর ছেলেটাকে দেখে মনে হচ্ছে যেন তার বাবারই প্রতিচ্ছবি সামনে বসে আছে। মুখের ভেতরটা অদ্ভুত এক তৃপ্তিতে ভরে উঠল। এই স্নেহ ভরা চোখে তালহার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। মুখে কিছু বললেন না, তবে সেই হাসি আর চোখের ভাষায় যেন বলে দিল, একদম ঠিক বলেছিস বাবা। পাশে বসে থাকা বিল্লাল ও আফতাব সাহেবও মুচকি হেসে ফেললেন। তালহা এবার টেবিলের ছবিগুলোর দিকে তাকিয়ে বলল, দেখলাম ছবি। এবার জাবেদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। খুব জমাতে লাগলো মেহরিনের প্রতি। রাগে একবার তার দিকে তাকালো। মেহরিন তখন অবাক চোখে তালহাকে দেখছে। রাগে হাত মুষ্টি করে ফেলল। দাঁত কিড়মিড়িয়ে সে প্রায় চিৎকার করেই বলল, এবার মানে এই ছবিগুলো দেখেও আপনি শান্ত আছেন? শান্ত থাকার কথা না বুঝি? তালহার ঠোঁটের কোণে ফুটল হাসি। আসলে নাটকের স্ক্রিপ্টটা আগে পাইনি তো, তাই প্রথমে বুঝে উঠতে পারিনি কি রিয়াকশন দেব। জাবেদ নাজির সাহেব ও ওনার স্ত্রী স্তব্ধ। জাবেদের মুখে বিভ্রান্তি স্পষ্ট হলো। চাচি রেগে উঠল, নাটক করে মানে? আমরা কি নাটক করছি? তালহা অবাক হওয়ার ভান করলো। ও, থেমে একটু ভেবে বলল, তাহলে নাটক না? তারপর চারিপাশে তাকিয়ে মাথা নাড়ল। সরি, আমি ভেবেছিলাম নাটক চলছে, তবে লাইট ক্যামেরা তো নেই। তার মানে এখনো শুধু রিহার্সালই চলছে। তার কথা শেষ হতেই মেহেদি, তাহিয়া, ঋতু, ফাইজারা হু হু করে হাসতে লাগলো। একপাশে দাঁড়িয়ে ফারহাও মুখে হাত দিয়ে হালকা হাসলো। মেহেদি তো পপকর্ন আনতে ছুটে গেল। এমন অপমানে জাবেদের মুখ দেখে মনে হচ্ছে কেউ তাদের গালে চপাঘাট করেছে। থমথমে মুখ নিয়ে বসে আছে তারা, কারণ তারা ভেবেছিল ছবিগুলো দেখেই এই পরিবার মেহরিনকে ঘৃণা করবে। হাঁটলো এভাবেই ধরাতে পারবে তারা, তারপর নিজেদের স্বার্থ হাসিল করবে। কিন্তু উল্টো হলো সব। আজই একবার একজোট হয়ে যাচ্ছে সবাই। চাচি এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। আঙ্গুল তুলে তিতলি বেগমকে উদ্দেশ্য করে বলেন, আপা, এই মাইয়া আপনার পোলারে জাদু করছে। এই মাইয়া অনেক পোলার জীবন নষ্ট করছে। দেখবেন আপনার ছেলের সম্পত্তি নিজের নামে করে পরে পালাবে। এর মা যেমন আমার ভাসুরে সব শেষ করছে, এইটা আপনার পোলারে শেষ করব। কথাটা শেষ হওয়ার আগেই তিতলি বেগম উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে রাগ চলছে। কণ্ঠস্বর এতটা কঠিন হয়ে উঠল যে পুরো ঘর কাঁপিয়ে ধমকিয়ে উঠে বললেন, চুপ। এক মুহূর্তে তিনি থেমে গেল। তিতলি বেগম এক পা সামনে এগোলেন। আর একটা কথা বললে আমি ভুলে যাব আমার সীমা কোথায় শেষ। আমার বোনের নামে আর একটা বাজে কথা বলে নিজের হাতে থাপ্পড় মেরে বুক বন্ধ করে দেব। মেহরিনের চাচি মুখে রং বদলে গেল। বন শব্দটা প্রায় ফিসফিস করে বের হলো তার মুখ থেকে। তিতলি বেগম এবার সোজা হয়ে দাঁড়ালেন। তিনি দীর্ঘকণ্ঠে বললেন, হ্যাঁ, মেহরিন মা আমার একমাত্র ছোট বোন ছিল। মেহরিনের মা আমার আপন ছোট বোন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন তাদের কানে বজ্রপাত হলো। জাবেদের চোখের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নিজাম সাহেব স্তম্ভিত হয়ে রইল, আর চাচির মুখ তো হা হয়ে গেল। কয়েক সেকেন্ডে কেউ কোনো শব্দ বের করতে পারল না।
শুধু অবিশ্বাসে একে অপরের দিকে তাকিয়ে রইল। অবশেষে নিজাম শাহ শুকনো ঢোক গিলে বলল, মানে আপনি মেহেরিনের খালাম্মা? খালাম্মা? তিতলি বেগম ধীরে ধীরে মেহেরিনের কাঁধে হাত রাখলেন। তারপর মেয়েটাকে নিজের দিকে টেনে নিলেন। মেহেরিন আর নিজেকে সামলাতে পারল না। ও ওনার কোমর জড়িয়ে ধরেই রইল সে। চোখের জল গড়িয়ে পড়ল তিতলি বেগম, আর তার মাথায় হাত রেখে দীর্ঘ কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি মেহেরিনের খালাম্মা। এবং আমি শুধু তার খালাম্মাই না, আমি তার মা। ঠিক তখনই ড্রয়িং রুমের ভারী পরিবেশটায় অদ্ভুত করতে হাজির হলো মেহেদি। তার হাতে 2 প্যাকেট ভাজা পপকর্ন। আজ বাহির থেকে আসার সময় কিনেছিল। এসেই সেই প্যাকেটে ফাইজার হাতে ধরিয়ে দিল। আরেকটা নিচে খুলে তাহিয়ার দিকে প্যাকেটটা বাড়িয়ে দিল। নিজেও তিপ্পি খেতে শুরু করলো। তাহিয়া তা দেখে পপকর্ন মুখে তুলে দিল। এদিকে জাভেদ, সালমা আর নিজাম সাহেব তখনও থম মেরে দাঁড়িয়ে। মুখে কোনো কথা নেই, কি বলবে যেন খুঁজেই পাচ্ছে না। তাদের এই নীরবতা দেখে মেহেদির কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে অবাক চারিদিকে পরখ করে বলে উঠল, কি হলো আঙ্কেল আন্টি? আরিফ পপকর্ন মুখে পুরে যোগ করল, থামলেন কেন, শুরু করুন। কথাটা সে সরল মনে বলল, কারো গায়ে কাটার মতো বিঁধল। মেহেদিনের চাচি এমনভাবে চোখ রাঙিয়ে তাকালেন যে মেহেদি প্রায় নড়ে চড়ে উঠল। আমতাপ্ত করে বলল, আমি মানে। সে থতমত খেয়ে পেছনে সরে গেল। তাইয়া ভাইকে সামলাতে হাসি চেপে বলল, আন্টি ডোন্ট মাইন্ড প্লিজ। এক হাত তুলে মেহেদির দিকে ইশারা করলো। আসলে পৃথিবীতে এটাই ওর প্রথম জীবন, তাই অভিজ্ঞতা একটু কম। কোথায় কি বলতে হয় এখনও ভালোভাবে শিখতে পারেনি। তার কথার 2 সেকেন্ড যেতে না যেতেই পুরো করে হাসির রোল পড়ে গেল। ফাইজা প্রথমে হো হো করে হেসে উঠল তার হাসি শুনে, তারপর ঋতু, এরপর ফারহা। মেহেদি নিচেও বুঝতে পারে, অট্ট হাসিতে মেতে উঠল। এক একজনের অবস্থা থেকে মনে হচ্ছে এখনই মেঝেতে গড়াগড়ি খাবে। 3 গিন্নির অবস্থাও খুব একটা ভালো না। তারা প্রাণপণের ঠোঁট চেপে রেখেছেন, কিন্তু চোখের কোণে জমে ওঠা হাসি লুকোনো যাচ্ছে না। ছেলে মেয়েগুলো ভীষণ ফাজিল। সিরিয়াস মোমেন্টেও এমন অপদস্থ এক অবস্থা করেছে। মেহেরিনও পর্যন্ত হাসছে। এতক্ষণ কান্নায় ভেজা মুখ নিয়ে বসে থাকা মেয়েটা ঠোঁটের কোণে হঠাৎ হাসি ফুটে উঠল। কান্নার মাঝে ফিক করে হেসে ফেলেছে সে। তালহার চোখে তখন তার দিকেই ছিল। মেহেরিনের মুখে হাসিটা ফুটতেই বুকের ভেতরে জমে থাকা চাপা উত্তেজনাটা একটু নরম হয়ে এলো। সে ধীরে ধীরে একটা তপ্ত শ্বাস ছাড়ল। তারপর নিজের অজান্তেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। অন্যদিকে জাবেদের মুখের অবস্থা তখন দেখার মতো। তারা এসেছিল ঝড় তুলতে, কিন্তু এখানে এসে যেন তাদের উপরে ঝড় এসেছে। তাদের কথায় কেউ গুরুত্বই দিচ্ছে না, বরং মাঝের মধ্যে সবাই মিলে তাদের উপস্থিতিকে উপহাস করছে। তুমুল রাগে অপমানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। অবশেষে বিল্লাল সাহেব গম্ভীর গলায় ধমকে বললেন, কি হচ্ছে এসব? এখন কি হাসাহাসির সময়? মুহূর্তে সবাই সোজা হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো ঘর আবার চুপ, যেন কিছুই হয়নি। ফায়জা মুখ চেপে ধরল। ঋতু মাথা নিচু করে ফেলল। মেহেদি তাহিয়ার পেছনে লুকিয়ে হাসছে। ফারা ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করেছে। তাহিয়া তো স্ট্যাচু হয়ে গেছে যেন। কিন্তু 3 সেকেন্ডের বেশি কেউ টিকতে পারল না। হাসির শব্দ ফের বের হলো। ঋতু ফিসফিস করে বলল, সরি আপু। তারপর মেহেরিনের চাচা চাচিদের দিকে চেয়ে বলল, কিছু মনে করবেন না, আসলে পৃথিবীতে এটা আমাদেরও প্রথম জীবন, তাই অভিজ্ঞতা একটু কম। এই মুহূর্তে বিল্লাল সাহেব কেসে উঠলেন হঠাৎ। আসলে তিনি কাশির আড়ালেই হাসি চাপার চেষ্টা করছেন, আর সেটা দেখেই আবার পুরো ঘর আবারও হাসির বিস্ফোরণ ঘটল। শুধু 3 জন মানুষ হাসল না, তারা বসে রইল কাঠের মূর্তির মতো। শুধু রাগে জিত ফুসছে তারা। এসবের মাঝে তালহা কাউকে কল করলো।